আমি পদ্মজা। পর্ব ৪। দিনটাকে পদ্মজার অলক্ষণে মনে হচ্ছে। সকালে উঠে দেখলো লাল মুরগিটার একটা বাচ্চা নেই। নিশ্চয়ই শিয়ালের কারবার। রাতে মুরগি কূপের দরজা লাগানো হয়নি আর এখন আবিষ্কার করলো দেওয়াল ঘড়িটার কাঁটা ঘুরছে না। ঘড়িটা রাজধানী থেকে হানি খালামণি দিয়েছিলেন। গ্রামে খুব কম লোকই হাতে ঘড়ি পরে। দেয়াল ঘড়ি হাতে গোনা ২-৩ জনের বাড়িতে আছে। পদ্মজা সূর্যের দিকে তাকিয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করলো। পূর্ণাও তেমা দুপুরে খেয়ে ঘুম দিয়েছে। পদ্মজা মায়ের রুমে উকি দিল। হেমলতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন। আটপাড়া একমাত্র হেমলতাই সেলাই কাজ করে না। প্রতিটি ঘরের কারো না কারো পরনে তার সেলাই করা কাপড় আছে। লুকিয়ে দেখছিস কেন ঘরে আয়। হেমলতার কথায় পদ্মজা লজ্জা পেল। না আম্মা, কাজ আছে, পানি দিয়ে যা। হেমলতা জগ বাড়িয়ে দেন। পদ্মজা জগ হাতে নিয়ে বলল, আম্মা, সৎকা কোন মুরগিটা দেবে? হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে, তাই তিনি সৎকা দেবেন বলে মনস্থির করেছেন। সকালেই পদ্মজাকে মনের কথা জানালেন। সাদা মুরগটা দিয়ে দিস, মুন্না কি আসছে? না, প্রতিদিন বিকেল বেলা তো পানি নিতে আসে, কিছুক্ষণ পরেই আসবে। হেমলতা আর কথা বাড়ালেন না। পদ্মজা কলপাড় থেকে পানি নিয়ে আসে। আসরের আজানের সাথে সাথে মুন্না আসলো। গ্রামে সচ্ছল পরিবার নেই বললেই চলে। হাতে গোনা কয়েকটা পরিবারে সচ্ছলতা আছে। হেমলতার পরিবারটা টিকে আছে হেমলতার তীক্ষ্ণ বুদ্ধি এবং পরিশ্রমের জন্য। পুরো আটপাড়ায় টিউবওয়েল মাত্র ৫টা। পদ্মজাতে টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসেন। তার মধ্যে নিয়মিত একজন মুন্না। ১০ বছরের একটা ছেলে, মা নেই, বাবা পঙ্গু। সদরে বসে ভিক্ষা করে। পদ্মজা মুরগ নিয়ে কলপাড়ে এসে দেখে মুন্না নেই। একটু সামনে হেঁটে এসে ঘাটে মুন্নাকে দেখতে পেল। ডাকল, মুন্না। মুন্না ফিরে তাকায়। পদ্মজার হাতে সাদা মুরগ দেখে মুন্না খুব খুশি হয়। পদ্মজা না বললেও বুঝে যায় সৎকা পাবে আজ। মুন্না এগিয়ে আসলো, দাঁত কেলিয়ে হাসলো। হাসতেছিস কেন? নে মুরগ, তোর আব্বাকে নিয়ে খাবি। মুন্না যে খুব খুশি হয় তা দেখেই বোঝা গেল। খুশিতে গদগদ হয়ে মুরগটাকে জড়িয়ে ধরল। পদ্মজার ঠোঁট দুটি নিজেদের শক্তিতে শান্তির হাসিতে মেতে উঠল। কি সুন্দর মুন্নার হাসি! পদ্মজা বলল, খুব খুশি? মুন্না বলল, হ। দোয়া করবি আমরা যেন ভালো থাকি? দোয়া করবো আপা। আচার খাবি মুন্না? হ, খাবো। পদ্মজা আবার হাসলো। মুন্না পেটুক। খাওয়ার কথা শুনলেই চকচক করে ওঠে। পদ্মজা আচার নিয়ে আসে, মুন্নার সাথে বসে আরাম করে খায়। মুন্না একটু একটু করে খেতে বলল, আপা তুমি খুব ভালা, তাই বড় হইয়া তোমারে বিয়া করবাম আমি। পদ্মজা বিষম খেল। দ্রুত এদিকে ওদিক তাকিয়ে দেখল কেউ শুনল নাকি। বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ। বিয়ে নামটা শুনলেই লজ্জা লাল টুকটুকে হয়ে যায়। ফিসফিসিয়ে মুন্নাকে জিজ্ঞাসা করলো, বিয়ের কথা কোথায় শিখলি? আব্বা বলছে, আর বলবি না এসবটা, বাড়িতে যা। পদ্মজা তড়িঘড়ি করে বাড়ির ভেতর চলে যায়। রান্নাঘরে ঢুকে দেখলো হেমলতা রান্নার প্রস্তুতি নিচ্ছেন। সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না, হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয়। প্রতিদিন ঘরে একটা হারিকেন আর রান্না করে একটা হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার। তাই তিনি বিকেলে রাতের রান্না সেরে চলেন। আম্মা আমি রাজি, লাগবে না, সাহায্য কর শুধু। পদ্মজা চোখ গড়িয়ে দেখলো কি কাজ করা যায়। কোনো সাহায্যের প্রয়োজন নেই। হেমলতা নির্বিকার ভঙ্গিতে বললেন, লাউ নিয়ে আয়। পদ্মজা মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ পেয়েছে এমন ভাব ধরে দ্রুত ছুটে যায় লাউ আনতে। লাউ, বরবটি, ঢেঁড়স, কাঁকরোল, করলা, চিচিঙ্গা, পটল, ঝিঙ্গা ইত্যাদি সব রকমের সবজির মেলা বাড়ির চারপাশ ঘিরে। পদ্মজা সাবধানে গাছের উপর দিয়ে লাউ গাছের দিকে এগিয়ে গেল।
বর্ষাকাল হওয়াতে ঝুঁকের উপদ্রব বেড়েছে। ঝুঁকের ভয় অবশ্যই নেই তার। হেমলতা পদ্মজার যাওয়া পানে জিন মেরে কতক্ষণ তাকিয়ে থাকে। মেয়েটাকে দেখলে তার মন বিষণ্ণতা ভরে ওঠে। পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল। পদ্মজার এক একটা কাল রাত। পদ্মজার তিনচাম বর্ণের দুধ আলতা দেহের অবয়ব দেখলে মনে হয় এই দেহ পদ্মজার যন্ত্রণা। এই দেহ ধ্বংস হবে। পদ্মজা অষ্টদয়ের নিস্তর হয়ে থাকা কালো স্বপ্ন চুরি দেখলে মনে হয় এই চুল পদ্মজার এক জীবনের অন্য কারণ। হেমলতা পদ্মজার রূপের পাহাড় নিতে পারেন না। কেন কৃষ্ণকলির গড়ে ভুবন মোহনী রূপসীর জন্ম হল। জন্ম মৃত্যু বিয়ে কারো হাতে থাকে না। যদি থাকত হেমলতা মোর্শেদকে বিয়ে করতেন না এবং পদ্মজার মতো রূপসীর জন্ম দিতেন না। আল্লাহর কাছে রূপসী মেয়ে ভুলেও চাইতেন না। হেমলতার বুক ধীরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আজ শুক্রবার, স্কুল নেই। ফজরের নামাজ পড়ে 3 বোন পড়তে বসেছে। প্রেমা নামাজ পড়তে চায় না, ঘুমাতে চায়। হেমলতার মারের বয়ে নামাজ পড়ে সে ঘুমোচ্ছে আর পড়ছে। তা দেখে পদ্মজা আর পূর্ণা ঠোঁট টিপে হাসছে। হেমলতা বিরক্ত হন। প্রেমার তো পড়া হচ্ছে না, সেই সাথে পদ্মজা পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে। তিনি কর্কশ কণ্ঠে দমকে উঠলেন, প্রেমা ঘুমাচ্ছিস কেন? ঠিক হয়ে পড়। প্রেমা সৎকচিত হলো। চট করে চোখ খুলে বইয়ে তাড়াতাড়ি পড়া শুরু করল। হেমলতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বললেন, পড়তে হবে না, ঘরে গিয়ে ঘুমা। প্রেমা একটু অবাক হয়, পরে খুশি হয়ে ছুটে যায় ঘরে। পূর্ণা মুখ বার করে ফেলল। তারও তো পড়তে ইচ্ছে করছে না, কিন্তু মা কখনো তাকে ছাড় দেন না। হয়তো ছোটবেলা ছাড় দিতেন, মনে নেই। সে আবার খুব দ্রুত সব ভুলে যায়। ব্রেন ভালো প্রেমার, যা পড়ে তাকে পূর্ণা খুব দ্রুত ভুলে যায়। পদ্মজা স্বস্তির হবে শুধু রূপ পাবে। সূর্য ওঠার সাথে সাথে মোর্শেদ বাড়িতে ঢুকেন। হাতে চাকি, জাল আর বড়শি, কাঁধে পাটের ব্যাগ ঝুলানো। ঘুরে মাত্রকে গিয়েছিল। মোর্শেদ বাড়ি ফিরলে পূর্ণা আর প্রেমা সবচেয়ে বেশি খুশি হয়। মাছ খেতে পারে অনেক। অর্থের জন্য হেমলতা খুব কম মাছ আনেন। মোর্শেদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের অভাব হয় না। মোর্শেদ বলার পূর্বেই পূর্ণা ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসে উঠানে। মোর্শেদ কাঁধের ব্যাগ তুলতে ধরেন গামলার উপর। পুঁটি, ট্যাংরা, পাবদা, চিংড়ি মাছের চড়াচড়ি। হেমলতা বাড়ি খুশি হন। পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে, আর প্রেমা, পূর্ণা পছন্দ করে পাবদা মাছের বোনা। মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে। তিনি জানেন মোর্শেদ বাড়ি থেকে বের হতে পদ্মজা ছুটে যাবে বাড়ির পেছনে লতা আনতে। আমার আম্মারে পাবদা বোনা কইরা দেবা, সবজি দিয়া রানবা না। আব্বা আপনি বাড়িতে থাকবেন, তাইলে তো প্রতিদিনই মাছ খেতে পারি। মোর্শেদ আর চোখে পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকান। এরপর পূর্ণাকে জবাব দিলেন, কোনো রকম অশান্তি না হইলে তো থাকব। গামছা নিয়ে তিনি কলপাড়ে চলে যান। পদ্মজার মুখটা ছোট হয়ে যায়। প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মোর্শেদ পদ্মজাকে রাগে কটু কথা শোনান। তখন হেমলতা মোর্শেদকে শাসান। ফলস্বরূপ মোর্শেদ বাড়ি ছাড়ে। মোর্শেদ নাকি বাড়ি ফিরল কোনদিন। মোর্শেদ কুশল ছেড়ে রূপ পোহাচ্ছিলেন। সকালের মিষ্টি রোদ ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটককে দেখে হাসলেন। আরে মিয়া চাচা, আহেন আহেন। পূর্ণা রে চেয়ার আইনা দে, খবর কি? পূর্ণা চেয়ার এনে দিল। রশিদ একতলা টুটু উঠানে ফেলে চেয়ারে বসলেন আরাম করে। প্রেমাকে উঠানে খেলতে দেখে ফরমাস দিলেন, এ মেয়ে যা পানি লইয়া আয়। অনেকক্ষণ ধইরা দমটা আটকাইয়া আছে। প্রেমা পানি নিয়ে আসে। রশিদ পানি খেয়ে মোর্শেদকে বললেন, খবর তো বালাই বাবা, সেইডারে কি বিয়া দিবা না? 2 বছর যাক, পড়তাছে যখন মেট্রিকটা পাস করুক, কি কন? মেয়েটা না
বড়টা, তোমার বউ তো মরিচের লাহান, কোনোবাই রাজি হয় না, তুমি বুঝাও। পাত্র খাঁটি হীরা, বাপদাদার জমিদারি আছে। মুর্শেদ তার চোখে হেমলতা এবং পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন। নেই তারা, তিনি জানেন পদ্মজার উপর কোনো রকম জোর জবরদস্তি তিনি করতে পারবেন না। হেমলতা তা হতে দেবেন না। এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না। মুর্শেদ রশিদ ঘটককে নরম গলায় বললেন, থাকুক না, পড়ুক। মায়ের যখন চায় তেরি পড়ুক, তাইলে পড়ুক। রশিদ নিরাশ হলেন, ভেবেছিলেন মুর্শেদ রাজি হবে, মেয়ের শ্বশুর বাড়িতে ছিলেন। এরপর বড় অসুখে পড়লেন, তাই মুর্শেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেননি। আজ একটু রামপুর পথে ছুটে এসেছেন অনেক আশা নিয়ে, কিন্তু মুর্শেদের জবানবন্দিতে তিনি আশাহত হলেন। কটমটে গলায় বললেন, যুবতী করে রাখুন বালা না, যখন বংশে খালি পর্বত তখন বোঝা। শোনো মুর্শেদ, এই বয়সী মাইয়াদের স্বভাব চরিত্র বেশিদিন বেলা তাহে না। পাপ কাম এদের চারপাশে গুড়গুড় করে। বেলা থাকতে জামাই দইরে দেওয়ান লাগে পিছনে, তোমার বউরে বোঝাও। রশিদ পাত্রের অনেক প্রশংসা করলেন, জমি জামা বাড়িঘর সবকিছু বাড়াবাড়ি রকমের বর্ণনা দিলেন। ফলে মুর্শেদের মস্তিষ্ক কাজ করা শুরু করলো। রশিদ ঘটক দেখে তিনি হেমলতার পাশে গিয়ে বসেন। নিয়ে বিনিয়ে পদ্মজার বিয়ের কথা তোলেন। হেমলতা সাফ নাকচ করে দেন। তিনি শান্ত কণ্ঠে বুঝিয়ে দেন, পদ্মজার বিয়ে তিনি দিচ্ছেন না, আর মুর্শেদকে পদ্মজার ব্যাপারে না তোলাতে না করেছেন। শেষ কথাটা বেশ কঠিন করেই বললেন, আগে ভাববো পরে বাপের কাজ করতে আসবা। মুর্শেদের কিরিকি মেজাজ, তিনি রান্না ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। রাগে টকবক করছে। পদ্মজাকে বারান্দায় দেখে তিনি দাদালু কণ্ঠে বললেন, সেই যখন রূপ দিয়া নটি হইব, তখন আমার প্রেম পাইবা না, এই সেই মজা বুঝাইব। পদ্মজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। হেমলতা রান্না করতেছে, পদ্মজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। হেমলতা রান্নাঘর থেকে বের হলেন মুর্শেদকে একটি কঠিন কথা শোনাতে। পদ্মজা তখন দৌড়ে আসে, হেমলতার হাতে ধরে রান্নাঘরে ভেতরে নিয়ে যায়। মুর্শেদ যতক্ষণ বাড়িতে থাকে তারও খুব ভালো লাগে। পূর্ণা তেমন কত খুশি হয়, বাড়িটা পরিপূর্ণ লাগে। সে চায় না তার বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক। হেমলতা রাগে এক ঝাটকায় মেয়ের হাত সরিয়ে দেন। তার সহ্য হয় না মুর্শেদকে। মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজি একজন মানুষ ভালোটা কখনো বোঝেন। মানুষের কথায় নাচে, সারাক্ষণ মস্তিষ্কে একটাই পাথরে পূজা করে, মানুষ কি বলবে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মাথার উপর বিস্ময়ে মুর্শেদ বাড়ি ফিরেন। মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি। হেমলতাকে ডেকে বললেন, এক মাসের লাগে গড়টা ছাইরা লাহারি করে উঠতে পড়ো, কিসের দরকারের জন্য? শুটিং করার লাইগা মাতব্বর বাড়ির যারা আইছে তারা বলি আমরার বাড়ি পছন্দ হইছে, বিরাট অঙ্কের টাকা দিব কইছে। আমিও কথা দিয়া আইছি, কাইলে উঠতে হইয়া আইছে। হেমলতা বিরক্ত হতে গিয়ে পারলেন না, সত্যি অর্থের খুব দরকার। পদ্মজার সামনে মেট্রিক পরীক্ষা, কত খরচ, কলেজে পড়াতে টাকা পাঠাতে হবে। তিনি মুর্শেদকে বলতে, আলোচনা টাকার ব্যাপারটা নেই, আমার সাথে আলোচনা করতে বলবা, নয়তো জায়গা হবে না। আরে বলবো নে, এখন সব গুছাইয়া লও। পূর্ণা আড়াল থেকে সবটা শুনেছে। 7 দিন হয়েছে লিখন শাহ আর চিত্রা দেবী এই গ্রামে এসেছে, অথচ সে দেখতে পারল না। হেমলতা যেতে অনুমতি দেননি। পূর্ণা নামাজে দোয়া খুব অনুনয় করছে আল্লাহকে যেন লিখন শাহ আর চিত্রা দেবীকে সচক্ষে দেখতে পারে। এখন শুনলো তাদের বাড়িতে নাকি আসছে ওরা। পূর্ণার মনে হচ্ছে সে খুশিতে মরে যাচ্ছে। এই মগা, আমাকে এক কাপ চা দাও তো। মগা জোরের গতিতে চা নিয়ে আসে। লিখন শাহ চিত্রার পাশের চেয়ারটায় বসল। এরপর মগাকে বলল, দারুণ চা করো তো তুমি। মগা কাঁচা
মাচু হয়ে হাসলো। ভাবে বোঝা গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে। চিত্রা মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠল। চিত্রা হাসলে মগা মুগ্ধ হয়ে দেখে মাতব্বর বাড়ির কামলা সেন, চিত্রনায়ক লিখন স্যার এবং চিত্রনায়িকা চিত্রা দেবীর সেবা করার দায়িত্ব মগাকে দেওয়া হয়েছে। মগা এতে ভীষণ খুশি। চিত্রার সুন্দর মুখশ্রীও সামনে সবসময় থাকতে পারবে ভেবে চিত্রা বলল, তোমার ভাইয়ের নাম জানি কি বলছিলে? 4 ফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল, মদন। চিত্রার হাসি পায় অনেক কষ্টে চেপে রাখল। মগা মদন কার নাম হয়? শুটিং এর মাঝে হুট করে আকাশ থেকে বৃষ্টি নামে, তাই আপাতত শুটিং স্থগিত আছে। সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে। হাতে সবার রং চা। ডিরেক্টর আবুল জাহেদ দারুণ খিচুড়ি রান্না করেন। বৃষ্টি থেকে তিনি রান্নাঘরে ঢুকেছেন। আচ্ছা মগা, এই বাড়ির 2টা মেয়ে কোথায়? আসার পর একবার এসেছিল, এরপর তো আর এলো না। চিত্রা প্রশ্ন করলো। মগা বলল, এই যে লাহারি গড়, এটাতে আছে। লাহারি গড় মানে কি? মগার বদলে লিখন শাহ বলল, যে গড়ের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে কামরাদের জন্য, ওই গড়কে লাহারি গড় বলে। চিত্রা চমৎকার করে হাসল। বোঝা গেছে। মগা বৃষ্টি কমলে লাহারি গড়ে যাব। ঠিক আছে। আচ্ছা আপা। এই লিখন যাবা? ওই তো সামনেই। আলোচনা করো না। মগা হৈ হৈ করে উঠল, না না, বেটা লইয়া যাওয়ার দায়িত্ব নাম, বাড়ির মালিকের মানা আছে। লিখন মগার না করার ভাব দেখে ভীষণ অবাক হলো। চিত্রা প্রশ্ন করল, মানা কেন? বাড়ির বড় সেইডারে তো আপনারা দেখেন নাই, আগুন সুন্দরী। এই লিখন পায়ের লাহান বিলাই চকা সেইডারে স্কুল ছাড়া আর কোনো হানে যাইতে দেয় না। বাড়ি দিবার আগে কইয়া রাখছে, লাহারি ঘরে বেটা মানুষ না যাইতে। পিছেরি লইয়া বহুতটা কিচ্ছা আছে। চিত্রা বেশ কৌতূহল বোধ করল। লিখন তীক্ষ্ণ খোলা চোখে লাহারি ঘরের দিকে তাকালো। 1.5 দিন হলো এখানে এসেছে। উঠানের শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একেবারে মনোযোগ দিয়ে দেখা হয়নি। সামনের দরজাটা বন্ধ। 2টো ছোট মেয়ে এসেছিল দরজার ডান পাশ দিয়ে। ঘরটার ডানে বামে পিছনে গাছপালা। বাড়িটা পুরনো হলেও দারুণ। কিন্তু এই মুহূর্তে আর অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট করে উৎসাহ দেবেন। ধন্যবাদ।